ফিল্মোলজি প্রেজেন্টিং আনবেসিপিন কাণ্ডের থাম। আজ আপনাদের সামনে এমন একটি সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি যেটা রিসেন্ট মুক্তিপ্রাপ্ত একটি থ্রিলার জনরার মালায়ালাম মুভি। এই মুভির নাম হলো আনবেসিপিন কাণ্ডের থাম, যার মানে হলো সন্ধান করলে অবশ্যই বের করা যাবে। এই মুভিটি একটি পুলিশ ইনভেস্টিগেশন ভিত্তিক মুভি। মুভির প্রথমার্ধে একটি কেস ইনভেস্টিগেশন চলে এবং দ্বিতীয়ার্ধে অন্য আরেকটি কেসের ইনভেস্টিগেশন হয়। আর এই দুইটি কেসকে কীভাবে মুভির হিরো ইনভেস্টিগেট করে এবং সমাধান খুঁজে বের করে সেটার উপর ভিত্তি করে এই মুভি নির্মাণ করা হয়েছে। তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এক্সপ্লেনেশন। যারা যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। মুভির শুরুতে আমরা দেখতে পাই 1990 সালের প্লট, যেখানে টেকনোলজি এতটা উন্নত ছিল না, যেমন সিসিটিভি ক্যামেরা, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। মুভির শুরুতেই আমরা একটি থানার মধ্যে মুভির প্রধান চরিত্র আনন্দকে দেখতে পাই, যে থানার বাইরে একটি বেঞ্চে বসে আছে। আনন্দ মূলত থানা ইনচার্জের সাথে দেখা করতে এসেছে। আমরা সেখানে দেখতে পাই আরও দুজন পুলিশ অফিসার, যারা একজন আরেকজনের সাথে কানাকানি করছে এবং বলছে, আরে এ তো আনন্দ না, যে কিনা লাভলি কেস সমাধান করেছিল এবং বর্তমানে সাসপেন্ড। সাথের অফিসার বলে, হ্যাঁ, ওর সর্বশেষ কেস ছিল লাভলি হত্যার। আমরা দেখতে পাই আনন্দ যে থানার বারান্দায় বসেছিল সেখানকার ওসি তাকে ডাকে এবং রুমে নিয়ে বলে, তোমাদের সাসপেন্ড হওয়ার পর আমি নিজেও অবাক হয়েছিলাম। যাই হোক, তোমাকে যে কথাটা বলার জন্য ডেকেছি সেটা হলো, তোমাদেরকে শুধুমাত্র অফিসের কাজ করার জন্য সরকার কর্তৃক অনুমতি আছে, কিন্তু আমি তো তোমাদেরকে ভালোভাবে জানি। তোমাদের সততা এবং বুদ্ধি দিয়ে কাজ করার প্রবণতা পুরো ডিপার্টমেন্ট জানে। তাই আমি তোমার হাতে আজ থেকে 6 বছর আগে হওয়া একটি মার্ডার কেসের দায়িত্ব দিতে চাই। এই কেসটি শ্রীদেবী মার্ডার কেস নামে পরিচিত। দীর্ঘ 6 বছর ধরে অনেক টিম এই কেস সমাধান করতে ব্যর্থ হয়েছে। তুমি এবং তোমার দল মিলে ওই গ্রামে যাবে এবং ইনভেস্টিগেট করবে। তোমাদেরকে যে খুনিকে বের করতে হবে এমন কোনো কথা না। যদি খুনিকে বের করতে না পারো তাহলে শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করার জন্য সামান্য রিপোর্ট লিখবে। এছাড়া আর তেমন কিছুই করা লাগবে না। সমাধান হোক কিংবা না হোক কোনো সমস্যা নেই, জাস্ট আমাদের এই মামলাটা বন্ধ করতে হবে। তারপর আনন্দ তার টিমের সাথে দেখা করে। সে তাদেরকে ইনভেস্টিগেশনে ওই গ্রামে যাওয়ার জন্য রাজি করে। পরের দিন সকালে তারা ওই গ্রামের উদ্দেশ্যে বাসে করে রওনা দেয়। তারা যখন গ্রামে পৌঁছায় তখন সেখানে একটি সমাবেশ দেখতে পায়। সমাবেশে সকল গ্রামবাসী উপস্থিত ছিল। আনন্দ বুঝতে পারে তারা আসার আগেই এই খবরটি লিক হয়ে গেছে। তারা সমাবেশের পিছনে দাঁড়িয়ে সমাবেশের প্রেসিডেন্ট অর্থাৎ গ্রামের সচিবের কথা শুনছিল, যেখানে গ্রামের সচিব খুবই জোর গলায় বলছিল, পুলিশের কোনো লোক যদি আমাদের গ্রামে এসে কোনো কেসের ব্যাপারে নাক গলায় কিংবা আমাদের লোকজনকে কোনো রকম হয়রানি করে তাহলে আমরা তাদেরকে কোনোভাবেই ছেড়ে দেব না। আমরা তাদেরকে কোনোভাবেই আমাদের গ্রামে আশ্রয় দেব না। তারপর আনন্দ এবং তার দলের লোকেরা জায়গাটি ত্যাগ করে। তারা ওই এলাকায় একজন অবসরপ্রাপ্ত কনস্টেবল রবীন্দ্রনের বাড়িতে যায় এবং রবীন্দ্রনের বাড়িতে গিয়ে ওই এলাকা সম্পর্কে জেনে নেয়। তাছাড়া গ্রামবাসীরা কেন পুলিশের উপর রাগান্বিত সেটাই কনস্টেবল তাদেরকে বলা শুরু করে। 6 বছর আগে যখন শ্রীদেবীকে হত্যা করা হয়েছিল তখন পুলিশ ইনভেস্টিগেশনের নামে গ্রামের লোকদের অনেক অত্যাচার করা হয়। আসামিকে বের করার জন্য কঠোর চেষ্টা করা হয়, যার কারণে অনেক নির্দোষ ব্যক্তিকে পুলিশের অত্যাচারের শিকার হতে হয়। এজন্য গ্রামের লোকেরা পুলিশকে কোনো রকম সহায়তা করবে না বলে ঘোষণা দেয়। এরপর এই মামলার আর কোনো সুরাহা পাওয়া যায়নি এবং মামলাটি এখন পর্যন্ত চলমান। তারপর ওই অবসরপ্রাপ্ত কনস্টেবল রবীন্দ্রন তাদেরকে বলে, 1 মাস পর আমার মেয়ের বিয়ে, তাই এই মুহূর্তে আমি চাইলেও আপনাদের সহায়তা করতে পারবো না। তবে আপনাদের যা যা ইনফরমেশন দরকার সেগুলো আমি আপনাদেরকে দিতে পারবো। তাই যে কোনো সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আমার মেয়ের বিয়েতে আসবেন। আর আপনাদের থাকার জন্য আমি একটি বাড়ির ব্যবস্থা করেছি, আপনারা সেখানে আরামে থাকতে পারবেন। তারপর আনন্দ এবং তার দলের লোকেরা ওই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তখন রবীন্দ্রনের বাড়ির সামনে গ্রামের কিছু লোক আসে। তারা অবসরপ্রাপ্ত কনস্টেবল রবীন্দ্রনকে হুমকি দিয়ে বলে, তুমি কেন এদেরকে সাহায্য করছো? তুমি কি জানো না এদের কারণে গ্রামবাসীদের কত কষ্ট করতে হয়েছে? এরা আমাদের গ্রামবাসীর উপর কত অত্যাচার করেছে। তখন আনন্দ তাদেরকে শান্ত করে। সে তাদেরকে বোঝায়, আমরা শুধুমাত্র এখানে ফর্মালিটিজের জন্য এসেছি। আমরা ছোটোখাটো কিছু ইনকোয়ারি করে এই জায়গা থেকে চলে যাব। তাই আপনাদের ভয়ের কিছু নেই, আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন। রবীন্দ্রন তাদেরকে থাকার জায়গা চিনিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল। সেই সাথে সিনে দেখায় শ্রীদেবীর মাকে, অর্থাৎ রেবাম্মা, যে পেশা একজন দর্জি। তরুণ বয়সে শ্রীদেবীর মা একটি ছেলেকে পছন্দ করত, কিন্তু ওই ছেলেটি তাকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়।
এবং সে তখন প্রেগনেন্ট ছিল। তারপর তার গর্ভে শ্রীদেবীর জন্ম হয়। তারপর রেবাম্মা কুরিয়ান নামের এক লোককে বিয়ে করে, কিন্তু ওই লোক প্রতিদিন তাকে নির্যাতন করত। শ্রীদেবীর মা তাকে তালাক দিয়ে দেয়। তারপর শ্রীদেবীকে নিয়ে একলা থাকতো। শ্রীদেবী হত্যার 2 দিন আগে কোরিয়ান এবং শ্রীদেবীর মায়ের ঝগড়া হয়েছিল, তাই পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ কোরিয়ানকে ইনভেস্টিগেট শুরু করে। কোরিয়ান মার্ডারের কথা অস্বীকার করে। শ্রীদেবী খুবই সুন্দরী ছিল, তাই যখন সে কলেজ থেকে আসা যাওয়া করত তখন অনেক ছেলেরাই লাইন মারার চেষ্টা করত। অনেক ছেলে তাকে প্রপোজ করেছিল, কিন্তু শ্রীদেবী কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। শ্রীদেবী জানতো তার মাকেও এভাবে ধোঁকা দেওয়া হয়েছিল, তাই সে কারো প্রেমে পড়ে ধোঁকা খেতে চায় না। তবে একদিন রাতে শ্রীদেবী তার মায়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখে ঘর থেকে বের হয়ে যায়। চিঠিতে লিখেছিল সে তার প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে। ওই রাতে শ্রীদেবী ঘর থেকে পালিয়ে যায়। রবীন্দ্রন বলে, পরের দিন সকালে যখন আমি ডিউটি শেষ করার জন্য বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন রাস্তায় এক লোক আমাকে বলল, পিল্লাইয়ের বাগানের পাশে একটা লাশ পাওয়া গেছে। আমি সেখানে গিয়ে দেখতে পাই ওটা শ্রীদেবীর লাশ ছিল। কেউ তাকে খুন করে লাশটি ফেলে রেখে দিয়েছিল। পুলিশ ক্রাইম সিনে এসে সেখানে যাদেরকে সন্দেহ হয়েছিল তাদেরকে থানায় ধরে নিয়ে মারপিট করে, কিন্তু কেউ দুঃস্বীকার করেনি। সবচাইতে অবাক করা বিষয় ছিল, যখন লাশ ইনভেস্টিগেট করা হয় তখন জানতে পারি শ্রীদেবী 3 মাসে প্রেগনেন্ট ছিল, কিন্তু শ্রীদেবীর কোনো বয়ফ্রেন্ড ছিল না। অনেক গোয়েন্দা এসে শ্রীদেবীর রহস্যময় প্রেমিকের অনুসন্ধান করতে থাকে, কিন্তু কেউ কিছুই বের করতে পারেনি। পুলিশ ইনভেস্টিগেশনের নামে অনেক লোকেদের নির্যাতন করেছিল, যেটা অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তাছাড়া পিল্লাইয়ের বাগানের পাশে শ্রীদেবীর লাশ পাওয়া গিয়েছিল, তাই তাকেও পুলিশ সন্দেহ করে এবং তার ডিএনএ টেস্ট করে, কিন্তু তার ডিএনএর সাথে শ্রীদেবীর শরীরে পাওয়া ডিএনএর কোনো মিল পাওয়া যায়নি। তারপর রবীন্দ্রন তাদেরকে তাদের থাকার জায়গা দেখিয়ে দেয় এবং সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন সকালে আনন্দ এবং তার সঙ্গের 3 জন লোক শ্রীদেবীর বাড়িতে গিয়ে শ্রীদেবীর মায়ের কাছে তার রুম চেক করার জন্য অনুমতি চায় এবং তার রুমে থাকা ম্যাগাজিন দেখতে চায়। তারা শ্রীদেবীর ম্যাগাজিন এবং একটি গুরুত্বপূর্ণ চিঠি দেখতে পায়। চিঠিতে প্রেরকের জায়গায় একটি নাম লেখা ছিল, সেটি হলো রেখা। রেখা ছিল শ্রীদেবীর বান্ধবী। আনন্দ সঙ্গে সঙ্গে রেখার বাড়িতে যায়। সেখানে সে রেখাকে পায় এবং তার কাছে জানতে চায়, তুমি কি এই চিঠি তাকে লিখেছিলে? রেখা বলে, হ্যাঁ, আমি তখন মুম্বাই থাকতাম আমার স্বামীর সাথে। আমার স্বামী অগ্নি দুর্ঘটনায় মৃত্যুবরণ করার পর আমি আবার গ্রামে ফিরে আসি। শ্রীদেবী আমার বান্ধবী ছিল, তাকে আমি মুম্বাই থেকে প্রায় সময় চিঠি লিখতাম। তখন আনন্দ তাকে জিজ্ঞেস করে, শ্রীদেবী কি তোমাকে উল্টা চিঠি লিখত? তখন রেখা বলে, হ্যাঁ, শ্রীদেবীও চিঠি লিখত। সে একবার চিঠিতে আমাকে জিজ্ঞেস করেছিল হিন্দি ভাষা শিখতে কতদিন সময় লাগবে, হিন্দি ভাষা কি সহজ? তখন আনন্দ বুঝতে পারে শ্রীদেবীর অবশ্যই একজন বয়ফ্রেন্ড ছিল। সে হয়তো নর্থ ইন্ডিয়ান হিন্দি ভাষার মানুষ। সেজন্য শ্রীদেবী তার বান্ধবী রেখাকে এরকম প্রশ্ন করেছিল। শ্রীদেবীর বান্ধবী রেখা আরও বলে, চিঠিতে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি হিন্দি ভাষা কেন শিখতে চাও। শ্রীদেবী সেই প্রশ্নের উত্তর দেয়নি। আনন্দ যা বোঝার তা বুঝে ফেলেছে। এখন সে বের করতে চায় এই গ্রাম থেকে কোন লোক হিন্দি অঞ্চল অর্থাৎ মুম্বাই অথবা আশেপাশের এলাকায় শিফট করেছে কিনা। এগুলা জানার জন্য আনন্দ গ্রামের প্রেসিডেন্টের অফিসে যায়, কারণ গ্রামের প্রেসিডেন্টের অফিসে প্রত্যেকটা লোকের ডাটা সংরক্ষণ করা আছে। তখন আনন্দ প্রেসিডেন্টের কাছে থাকা ফাইল চায়। প্রেসিডেন্ট বলে, আমার কাছে সব ধরনের তথ্য রয়েছে, কিন্তু আমি তোমাদেরকে কোনো ডায়েরি কিংবা তথ্য দিব না, কারণ গ্রামের লোকেরা তোমাদের উপর এমনিতেই নারাজ। তোমরা এখান থেকে চলে যাও। আনন্দ বুঝে ফেলে এখানে তর্ক করে লাভ নেই, তাই সে ওই পঞ্চায়েত অফিসের এক লোককে হাত করে নেয়। সেই রাতে তাকে প্রচুর পরিমাণে মদ পান করায় এবং তাকে ওই ফাইলটি চুরি করে আনার জন্য রাজি করে। পরের দিন আনন্দ ক্রিস্টিয়ান নামের এক অফিসারের সাথে দেখা করে। সে ক্রিস্টিয়ানের কাছে এই কেস সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে চায়, কারণ একটা সময় ক্রিস্টিয়ান এই কেসের তদন্ত করেছিল। বর্তমানে তিনি রিটায়ার্ড। ক্রিস্টিয়ান বলে, আমিও শ্রীদেবীর প্রেমিকের সম্পর্কে অনেক জানার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছু বের করতে পারিনি, কারণ যেই পিয়ন শ্রীদেবীর চিঠি আদান প্রদান করত, শ্রীদেবী হত্যার কয়েকদিন পর সেই পিয়ন দুর্ঘটনায় পড়ে কোমায় চলে যায়। সেজন্য আমরা ইনভেস্টিগেশন আর এগিয়ে নিতে পারিনি এবং কেস ওখানেই থেমে যায়। আনন্দ বাসায় এসে শ্রীদেবীর বাসায় পাওয়া লেটারটি ভালো করে আবার দেখে। লেটারে মুম্বাইয়ের ঠিকানা ছিল, কিন্তু স্ট্যাম্প ছিল হরিয়ানার। আনন্দ তাড়াতাড়ি রেখার বাড়িতে গিয়ে রেখাকে জিজ্ঞেস করে, এই চিঠিটা কি তুমি লিখেছিলে? রেখা উত্তরে জানায়, না, এটা আমার হাতের লেখা নয়, এই চিঠি আমি লিখিনি। মানে এখানে চিঠিতে রেখার নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু চিঠিটা লিখেছে অন্য কেউ। আনন্দ এবং তার দলের লোকেরা পঞ্চায়েত অফিসের ওই লোকের সাথে দেখা করে। ওই লোক তাদেরকে বলে, সরি স্যার, আমি এই ফাইলটি চুরি করতে পারিনি,
কারণ ফাইলটি প্রেসিডেন্ট তার বাড়িতে নিয়ে লুকিয়ে রেখেছে। আনন্দের হাতে অন্য কোনো অপশন না থাকায় সে ওই রাতে গ্রাম প্রেসিডেন্টের বাড়িতে ফাইলটি চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে। অবশ্য বাইরে তার সঙ্গী সাথীরা ছিল। ঘরে ঢোকার পর পঞ্চায়েত অফিসের প্রেসিডেন্ট তাকে ধরে ফেলে, কিন্তু তাকে কিছু বলার আগেই আনন্দ হুমকি দেয়, যদি তুই আমাদেরকে কোঅপারেট না করিস তাহলে তোকে আমরা এখানে মেরে ফেলবো। তখন গ্রাম প্রেসিডেন্ট ভয় পেয়ে যায় এবং তাদেরকে ফাইলটি দিয়ে দেয়। ঘর থেকে বের হওয়ার পর আনন্দ ভদ্রতার সাথে তাকে বলে, আমাদের কাজ শেষ হওয়ার পর আমি তোকে ফাইলটি ফেরত দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। ওই ফাইল তারা বাসায় নিয়ে আসার পর ঘাঁটতে থাকে। তারা ইনফরমেশন পায় ওই গ্রাম পঞ্চায়েতের এক ব্যক্তি সাদানন্দের ছেলে হরিয়ানাতে চাকরি করত। আনন্দ তার লোকেদেরকে বলে সাদানন্দের সম্পর্কে তথ্য বের করার জন্য। পরের দিন সকালে আনন্দের এক লোক তার কাছে এসে বলে, সদানন্দের এক ছেলে রয়েছে যার নাম বিষ্ণু। সে বর্তমানে দুবাইতে কাজ করে, কিন্তু 4 বছর পূর্বে সে হরিয়ানাতে পড়াশোনা করত এবং মাঝে মধ্যে উৎসবের সময় গ্রামে আসতো। সে যে উৎসবের সময় আসতো ওই উৎসবটি ফেব্রুয়ারি মাসে হতো এবং শ্রীদেবীকে হত্যা করা হয়েছিল মে মাসে, অর্থাৎ 3 মাস পর। তার উৎসবে আসার সাথে শ্রীদেবী হত্যার নিশ্চয়ই কোনো কানেকশন রয়েছে। হয়তোবা শ্রীদেবী বিষ্ণুর সাথে ইন্টিমেট হয়েছিল, কারণ শ্রীদেবী যখন মারা গিয়েছিল তখন সে 3 মাসের প্রেগনেন্ট ছিল। তারপর আনন্দ ওই ডাকপিয়নের বাড়িতে যায় তাকে দেখার জন্য এবং কিছু ইনফরমেশন জানার জন্য। তখন সেই পিয়ন তাকে বলে, শ্রীদেবী হত্যার কিছুদিন পরেই আমাকে একটি কালো কার ধাক্কা দিয়ে কোমায় পাঠিয়ে দেয়। সেই থেকে আমার অবস্থা এরকম হয়ে গেল। আনন্দ তাকে ওই চিঠি সম্পর্কে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, যেমন ওই চিঠিটা আসলে কোন জায়গা থেকে আসতো। মুভির দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই আনন্দ গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্টকে ওই ফাইলটি ফেরত দিচ্ছে এবং তাকে বলে, আমরা এই কেসের কোনো সমাধান করতে পারিনি, আমাদের ইনভেস্টিগেশন শেষ, কালকে আমরা চলে যাব। তুমি গ্রাম পঞ্চায়েত অফিসে আসবে, কারণ ফর্মালিটি রক্ষা করার জন্য আমাদের 2-3 জন সাক্ষী লাগবে, তাই তাড়াতাড়ি কালকে চলে এসো। পরের দিন সকালে আমরা দেখতে পাই গ্রাম পঞ্চায়েত অফিসে গ্রামের সেই ব্যক্তি সদানন্দও এসেছে। সে যে গাড়িতে এসেছে সেই গাড়িটি ছিল কালো রঙের। গাড়ি থেকে নামার পর গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্টকে দেখতে পেয়ে সে জিজ্ঞেস করে, ওরা আমাকে কেন এখানে আসার জন্য বলল, এই মামলার সাথে আমার কি সম্পর্ক রয়েছে। তারপর গ্রাম পঞ্চায়েত অফিসের একটি বিশেষ রুমে আনন্দ তাদের কয়েকজনকে ডেকে নিয়ে ইন্টারোগেশন শুরু করে। আনন্দ সদানন্দকে ইন্টারোগেশন চেয়ারে বসিয়ে বলে, আমরা কিলারকে ধরতে পেরেছি। কিলার কিন্তু কম বয়সের কোনো তরুণ নয়, বরং সে বয়স্ক একজন ব্যক্তি। হত্যাকারী হলো 60 বছরের বৃদ্ধ এবং তার একটা ছেলে রয়েছে যে ছিল শ্রীদেবীর প্রেমিক। আমরা ওই ছেলের স্টেটমেন্ট রেকর্ড করেছি। তারপর আনন্দ রেকর্ডার অন করে দেয় এবং রেকর্ডারে ওই ছেলের স্টেটমেন্ট শুনতে পাই। স্টেটমেন্টটি ছিল এরকম, আমি শ্রীদেবীকে ছোটবেলা থেকেই চিনি, আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু আমরা পরিবারের মধ্যে এই সম্পর্কে বলার সাহস পাচ্ছিলাম না। যখন আমি উৎসবের জন্য গ্রামে এসেছিলাম তখন আমি আর শ্রীদেবী শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। কয়েকদিন পর শ্রীদেবী আমাকে চিঠি পাঠায় সে প্রেগনেন্ট। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি শ্রীদেবীকেই বিয়ে করব। আমি আর আমার এক বন্ধু শ্রীদেবীকে গ্রামের এক গির্জার মধ্যে আসার জন্য বলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীদেবী ওই রাতে আসেনি। সকালবেলা আমি আমার বন্ধুকে আবারও গ্রামে পাঠিয়েছিলাম শ্রীদেবীর খবর নেওয়ার জন্য। সে গ্রাম থেকে ফিরে এসে আমাকে জানায় সেদিন রাতে শ্রীদেবীকে কেউ হত্যা করেছে, আর এখন আমাকেও পালিয়ে থাকতে হবে, না হলে আমিও বিপদে পড়ে যেতে পারি। আমি শ্রীদেবীকে একবার দেখার জন্য অনেক মিনতি করেছিলাম, কিন্তু আমার বন্ধু আমার যান রক্ষা করার জন্য আমাকে গ্রামে যেতে দেয়নি, কারণ ওই মুহূর্তে আমি গ্রামে গেলে পুলিশ আমার উপর সন্দেহ করত। আনন্দ তখন রেকর্ডার অফ করে বলে, আমি ডাকপিয়নের কাছ থেকে জানতে পেরেছি ওই বয়স্ক লোকটি তার ছেলের বিয়ে কখনোই নিচু জাতের কোনো মেয়ের সাথে দিবে না, তাই সে ওই মেয়েটিকে সেদিন রাতে হত্যা করে। এই স্টেটমেন্ট আমি আমার রিপোর্টে লিখব। এরপর আনন্দ সদানন্দকে ছেড়ে দেয়, কারণ আনন্দ এবং তার লোকদের সাসপেন্ড হওয়ার কারণে গ্রেফতার করার কোনো অনুমতি ছিল না। এরপর আনন্দ এসপিকে রিপোর্ট জমা দেওয়ার জন্য যায়। তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। এসপি আনন্দকে বলে, তাহলে আর দেরি কিসের, হত্যাকারী তো আমাদের চোখের সামনে, চলো গ্রেফতার করা যাক। তখন তারা গাড়িতে উঠে হত্যাকারীকে ধরার জন্য রওনা দেয়। গ্রামে ঢোকার পর তারা দেখতে পায় গ্রামের লোকেরা গ্রামের এক প্রান্তের দিকে দৌড়াচ্ছিল। সেটা দেখতে পেয়ে তারা গ্রামের লোকদের পিছনে যায় এবং গিয়ে দেখতে পায় সেখানে এক ব্যক্তি গাছের সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছে। দুঃখের বিষয় এটাই যে ওই ব্যক্তিটি অন্য কেউ নয়, বরং অবসরপ্রাপ্ত কনস্টেবল রবীন্দ্রন। কনস্টেবল আত্মহত্যা করার আগে একটি নোট লিখে রাখে। নোটের মধ্যে লেখা ছিল, আমি কখনোই ভাবতে পারিনি আনন্দ আমাকে এত জলদি খুঁজে বের করে ফেলবে। এখানেই মুভির আসল টুইস্ট। আসলে মূল ঘটনাটি হলো শ্রীদেবীর প্রেমিক সদানন্দের ছেলে বিষ্ণু নয়, বরং রবীন্দ্রনের ছেলে সুদীপ ছিল।
আর রেকর্ডারে যে ছেলেটির বক্তব্য আমরা শুনতে পেয়েছিলাম সেটি ছিল রবীন্দ্রনের ছেলে সুদীপের। সুদীপ যখন শ্রীদেবীকে লেটার পাঠাতো তখন একদিন একটা লেটার তার বাবার হাতে চলে আসে। তখন থেকে তার বাবার সন্দেহ হয়। পরবর্তীতে সে অনেকগুলো চিঠি পায় যেগুলো শ্রীদেবীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। সে তাদের ওই সম্পর্ক মেনে নিতে পারেনি, কারণ শ্রীদেবী ছিল নিচু জাতের। তাছাড়া শ্রীদেবী প্রেগনেন্ট হওয়ার খবর জানতে পেরে কনস্টেবল তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। ডাকপিয়নের কাছে আসা চিঠিগুলো সে আগেই পড়ে ফেলত। সে ওই চিঠিটা পড়ে ফেলে যেখানে শ্রীদেবীর ঘর থেকে পালানোর কথা উল্লেখ ছিল। অর্থাৎ সুদীপ তাকে যেদিন রাতে গ্রাম থেকে শহরে নিয়ে যেতে চেয়েছিল সেই রাতে সে টার্গেট করে শ্রীদেবীকে। সে শ্রীদেবীকে হত্যা করে ফেলে। এর কয়েকদিন পর একটি কালো রঙের কার ভাড়া করে ডাকপিয়নকে হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু ডাকপিয়ন বেঁচে যায়। এখানে আরেকটি বিষয় হলো, আনন্দ তদন্ত চলাকালীন সময় কোনোভাবেই কনস্টেবল রবীন্দ্রনকে সন্দেহ করেনি। কিন্তু যেদিন রাতে সে ফাইল চুরি করার উদ্দেশ্যে গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্টের বাসায় গিয়েছিল, তখন গ্রাম পঞ্চায়েত প্রেসিডেন্ট তাকে বলেছিল, আপনাদের গ্রামে আসার খবর আমরা অবসরপ্রাপ্ত কনস্টেবল রবীন্দ্রনের কাছ থেকেই পেয়েছি। ওই দিন থেকেই আনন্দ রবীন্দ্রনের প্রতি সন্দেহের তীর ছুড়ে। এখানে আরেকটা বিষয় হলো, রবীন্দ্রনের ছেলে সুদীপ দিল্লিতে কাজ করত, কিন্তু সে থাকতো হরিয়ানার একটি মফস্বল জায়গায়, কারণ ওখানে থাকার খরচ অনেক কম ছিল। আনন্দ সুদীপের কাছ থেকে সকল ইনফরমেশন জেনে নিয়েছিল এবং সেই ইনফরমেশনগুলো রেকর্ড করে রেখেছিল। পঞ্চায়েত অফিসে আমরা যেই রেকর্ডগুলো শুনেছিলাম সেগুলো মূলত সুদীপের ছিল। রেকর্ডে সুদীপের বয়স শুনতে পেয়ে রবীন্দ্রন ভয় পেয়ে যায় এবং ধরা পড়ার ভয়ে আত্মহত্যা করে ফেলে। ঠিক এভাবে আনন্দ এবং তার দলের লোকেরা 6 বছরের পুরনো মার্ডার কেসের সমাধান করে ফেলে। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।